প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শরীফ উসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, রয়েছেন মোহাম্মদ মমিনুল আমিন, মহাসচিব, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব শরীফ উসমান হাদির কাছে। যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখনও নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠেছে। কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে জামাত, এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের হুমকিও তারা দিয়েছেন। তাদের মূল কথাটা হলো যে জুলাই সনদের আইনি ভিত্তিটা হতে হবে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। এরা এই মুহূর্তে শুধু প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিপক্ষ নয়, অনেকটা শত্রু ভাবাপন্ন। কি বলবেন? নির্বাচন তো আমাদের একটা খুব ভালো নির্বাচন লাগবেই। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন ঈদের উৎসবের মতো যাতে একটা নির্বাচন হয়। এখন ঈদের উৎসবের মতো একটা আপনার স্মৃতি জায়গা নিয়ে নির্বাচন যদি করতে চান, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল স্টেক হোল্ডার থেকে শুরু করে সবাইকে তো খুবই একসাথে অনবোর্ড করতে হবে। এখন বাংলাদেশে আমাদের যেটা ঝামেলা হচ্ছে যে আমরা মনে করতেছি একমাত্র পলিটিক্যাল পার্টি এই নির্বাচনের স্টেক হোল্ডার। দেখুন, পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা যেরকম সত্য, কিন্তু এই যে বাংলাদেশের কোটি কোটি জনগণ, ভোটার, তারাও তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কারণ সেই তো ভোট দিয়ে নির্বাচিত করবে। তো এখন আমরা আসলে কি চাই? আমরা চাই যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, কারণ এর আগে বাংলাদেশ যত সমস্যা তৈরি হয়েছে এর একটা একদম গোড়ায় যে গলতটা, তার একটা কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। অলমোস্ট প্রত্যেকটা ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে সেটা হয়েছে। কিন্তু এখন কথা হলো, এই যে নির্বাচনের তারিখটা ঘোষণা হলো, এটা নিয়ে আমরা খুবই হ্যাপি। কিন্তু আমরা যে প্রশ্নটা করতে চাই, এই উত্তরটা এখন আমরা কারো তরফে ক্লিয়ার হচ্ছি না, না সরকারের তরফে, না রাজনৈতিক দলের কাছে, যে এই যে নির্বাচিত সরকারটা আসবে তার মূলত ম্যান্ডেট কি, মানে তাকে মূলত কোন কাজে, কোন অ্যাসাইনমেন্টে সে এখন আসবে, এটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ধরেন সেটা যদি নাই হয়, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর দেশ চালাবে, তারপরে নির্বাচন হবে কেন? তাহলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতাম, একটা নির্বাচিত সরকার আসতো। এর মানে আমরা কি চেয়েছি? যে একটা নির্বাচিত সরকার আসার আগেই ন্যূনতম যে প্রধান আসামিগুলো তাদের একটা বিচার, এরকম জুলাই গণহত্যার মতো ঐতিহাসিক যেই ইভেন্ট গেল, তার একটা কোনো আপনি বিচার না দেখে যখন আপনি নির্বাচনে যাবেন, এই যে নতুন বাংলাদেশ যারা উপহার দিল সেই শহীদ পরিবারের কাছে আপনি কি জবাব দেবেন? মানে সবই যদি আপনি পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়ে যান, পরবর্তী নির্বাচিত সরকার বিচার করবে, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করবে, তাহলে আপনার আসলে কাজটা কি? অথবা এই আপনার যখন সরকার বারবার বলছে তাকে ক্ষমতার ম্যান্ডেট কে দিয়েছে? তাকে ক্ষমতার ম্যান্ডেট দিয়েছে জুলাইয়ের শহীদরা, শহীদ পরিবার এবং আহতরা। তাহলে আপনি কি এখন পর্যন্ত শহীদ পরিবারের সাথে একবার বসেছেন? যে জাতিসংঘ ডকুমেন্টেশনও তো প্রায় 1500 শহীদ পরিবার আছে, আপনি তার সাথে একবার বসা? আমরা এখানে যেটা ক্লিয়ার হতে চাই, নির্বাচন আমাদের অবশ্যই লাগবে, তবে সেটা যে কোনো একটা যেনতেন নির্বাচন না, যাতে নির্বাচন হয়ে গেলে আবার 1 সপ্তাহ পরেই সেই ভোট বাতিলের দাবিতে আবার আন্দোলন সংগ্রাম শুরু না হয়। সংখ্যাটা যে তৈরি হচ্ছে বা মানুষের মধ্যে এখন এই প্রশ্ন, আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে অনেক সময় সাধারণ মানুষ যে প্রশ্নটি করে সেটা আমরা একটু অবাক হই যে নির্বাচন কি হবে। হ্যাঁ, এটা এই প্রশ্নটা কেন উঠছে? ধরেন ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে এনসিপি থেকেও বলা হয়েছে যে নির্বাচন হবে, তবে আগে গণপরিষদ নির্বাচন, যেই গণপরিষদ নির্বাচনের কাজ হবে সংবিধান তৈরি করা। জামাত ইসলামী সম্ভবত পিআর নিয়ে সিরিয়াস হচ্ছে, আর আইনি ভিত্তি চাচ্ছে, আইনি, এবং সব থেকে এখন যেটা তাদের কনসার্ন সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তি। দেখেন, আমরা তো ইনকিলাব মঞ্চ এখন কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা প্রেশার গ্রুপ। আমরা যে কথাটা 1000 বার ধরে বলে এসেছি, এখনো বলছি, অবশ্যই অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই এইটা জারি করতে হবে এবং সেটার আলোকেই নির্বাচন হতে হবে। সেটা যদি না হয়, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 1990 এরশাদ বিরোধী যখন আন্দোলন হলো, তখন কিন্তু সব রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জোট করেছিল তাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছিল। 91তে এসে একমাত্র সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া ছাড়া
আর কোনোটা বাস্তবায়ন ঘটে নাই। তো এই যে পলিটিক্যাল পার্টিগুলো কি করলো, তাদের সমঝোতা ভঙ্গ করলো, আপনি কি তাদেরকে আইনি কাঠামোতে ধরতে পেরেছেন? এখন যদি আপনি এই জুলাই সনদ আবারও তাদের উপরে এরকম হাতে ছেড়ে দেন, তাহলে তারা যদি একটাও এসে বাস্তবায়ন না করে আপনি তাদেরকে কিভাবে আটকাবেন? সুতরাং অবশ্যই অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেইটার ভিত্তিতেই আমাদেরকে নির্বাচন করতে হবে। আর এটা যদি না হয় তাহলে দেশে অস্থিরতা তৈরি হবে, এটা আমরা বুঝতে পারতেছি। মমিনুল আহমেদ, আপনারা বিএনপির জোটে রয়েছেন, বিএনপির সঙ্গে আপনারা জোট করেছেন। এখন যে প্রশ্নগুলো আমরা এখানে উত্থাপন করলাম এবং কিছু কথা জবাব দেওয়ার চেষ্টা করেছেন শরীফ ওসমান হাদী, এখানে মূল সংকটটা হয়েছে অন্যরকম। সেটি হলো যে মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। প্রথম কথা হলো নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো সনদ হয় পৃথিবীতে, এর মধ্যে এক নজির নেই। এক, দুই নম্বর হলো এর আইনি ভিত্তি যদি না হয় তাহলে সেটা কি দাঁড়াবে? এর জবাবে সাধারণত আপনারা যে কথাটা বলে থাকেন সেটা হলো আমাদের উপর আস্থা রাখেন, সংসদে সেটা করা হবে। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর উপর যদি আস্থা থাকতো সাধারণ মানুষের, তাহলে গত 15 বছর অনেকটা পরিবর্তন হতো। কারণ এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যদি আমি বলি বিএনপি এবং জামাত, হেন কোনো নির্যাতন নাই যার শিকার হয়নি, কিন্তু এরপরেও জনগণ তাদের প্রতি আস্থা নিতে পারে নাই। শেষ পর্যন্ত তরুণদের উপর আস্থা নিয়েছে। তাহলে এই যে জটিলতাটা তৈরি হচ্ছে, সব মিলিয়ে আসলে জটিলতা, আসলে করণীয়টা কি, সমাধান কি? জনগণের আস্থা পরিমাপ করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। গত 15-16 বছরে আওয়ামী ফ্যাসিবাদ কোনো দেশে নির্বাচন হতে দেয় নাই। জনগণের আস্থা কার উপর সেটা আপনি বিবেচনা করতে পারেন না। তরুণরা, ছাত্ররা, শিক্ষার্থীরা গত বছর 2024 জুলাই গণঅভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনি বিএনপির কথা বলেছেন, দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে বিএনপির সাথে আমরা এনডিএম একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। জামাতও একটা বড় স্টেক হোল্ডার ছিল আন্দোলনের, আরও অনেক দল ছিল। সকলে মিলে হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ন্যারেটিভ তৈরি করেছে, অবশেষে শিক্ষার্থীরা, মানে সাধারণ জনতা, কারণ সবসময় মনে করবে বিশ্বের সব দেশেই যেখানে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্রদের, শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল। তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, কারণ রাজনৈতিক দলগুলো তাদেরকে সে পথ দেখিয়েছে। সুতরাং আস্থা পরিমাপের এখানে মধ্যে একটু আপত্তি রয়েছে। জি, এই শিক্ষার্থীদের রাজনৈতিক তরুণদের পথ দেখেছে, কথা বলতে ঠিক নয়। না, বরঞ্চ তরুণরা রাজনৈতিক দলকে পথ দেখে। বিএনপির নেগেটিভ কি ছিল? আচ্ছা, সুস্থ একটা নির্বাচন দিতে হবে, ওনারা শুধু নির্বাচনের দাবি করেছে। বরঞ্চ শেখ হাসিনার পদত্যাগের যখন বলা হয়েছিল যে এই সরকারের পদত্যাগ দাবি করা উচিত, তখন মির্জা ভাই সবসময় যে কথাটা বলতেন যে আমরা কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়, কাজে আমরা সরকার উৎখাতের কথা বলতে পারি না। কিন্তু আপনি বলতেছেন আরেকটা। কারণ হলো তারা শুধু ভোটের দাবি জানিয়ে আসছে। নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারগুলো, আপনি বললেন যে জনগণ, অবশ্যই রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, কারণ তারা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন এবং প্রতীক দিয়ে থাকে। যদি সবাইকে স্টেক হোল্ডার ওইভাবে চিন্তা করতো, প্রত্যেকে আলাদা করে প্রতীক পেত, কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল বা নির্বাচন ব্যবস্থায় আমরা যেতে পারি নাই বলেই আসলে কিন্তু দীর্ঘদিন ধরে শেখ হাসিনা যে ফ্যাসিবাদটা তৈরি হয়েছিল, হাসিনা একটা ন্যারেটিভ তৈরি করতো যে উন্নয়নে গণতন্ত্র, হাসিনা ফ্যাসিবাদ তৈরি করতে যে যতটুকু ভোট পড়েছে, 14 যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হলো। আমার প্রশ্নটা ছিল এই যে জটিলতাটা তৈরি হয়েছে, সমাধানটা একদম ঐক্যমত কমিশনের শেষ দিনে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা হচ্ছে। দেখেন, ঐক্যমতে আমরা 19টা মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গত প্রায় 2 মাস ধরে আমরা আলোচনা করেছি। 12টা বিষয় মোটামুটি সব দলগুলো ঐক্যমতে আমরা এসেছি। কিছু বিষয়, আপনি যে নোট অফ ডিসেন্টের কথা বললেন, সনদ হয় কিনা দেখেন, গণতন্ত্রের সৌন্দর্য কি, এখানে ভিন্ন মত থাকবে, দ্বিমত থাকবে, বহুমত থাকবে। পৃথিবীর কোনো দেশেই এই যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কারের যে চার্টার তৈরি হবে, এইটা কতগুলো দেশে হয়েছে, এটা কোন প্রেক্ষাপটে, ইতিহাসে যতটুকু আমরা জেনেছি, না এটা কোন প্রেক্ষাপটে ছিল না, কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। নোট অফ ডিসেন্টের বিষয়টা যদি আপনি বলেন যে আমি সংবিধান সংশোধন করতে চাই, তো আমার তো সংবিধান সংশোধন আমি কোন প্রক্রিয়ায় চাই, বা সংবিধানে এই বিষয়টা, কারণ আমি সরকার পরিচালনা একভাবে করতে চাই। যদি উনি রাজনৈতিক দল হয়ে থাকেন, হাদি ভাই উনি একভাবে করতে চায়, অন্য একটা রাজনৈতিক দল একভাবে করতে চায়। আপনি যদি আসলে সংবিধানের মূলনীতির কথা বলেন, কেউ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসে কেউ সমর্থন করে, আর কেউ চায় পুরোপুরি ধর্মনিরপেক্ষতা, বামপন্থী বা সমাজতান্ত্রিক দলগুলো। ঐক্যমত কমিশন সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা এসেছে। সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা যদি এসে থাকে, এক একজনের এক একভাবে সে বিশ্বাস করে যে মূলনীতিটা কিভাবে হবে। সুতরাং এখানে নোট অফ ডিসেন্টের সুযোগ রাখতেই হবে আপনাকে, কারণ এখানে ব্যক্তির আদর্শের বিশ্বাসের প্রশ্ন আসছে। আইনি ভিত্তির কথা বলা হচ্ছে, কিছু কিছু ব্যাপার অর্ডিন্যান্সের মাধ্যমে করা যাবে সংস্কার, এলএফও লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমেও কিছু বিষয় করা যাবে। কিছু বিষয়ের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর সংবিধান সংশোধন যদি আপনাকে করতে হয়, আপনার বাংলাদেশের আমাদের বর্তমান সংবিধানেই লেখা আছে একমাত্র ক্ষমতা, মানে সার্বভৌম ক্ষমতা যদি যারা রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেইটা হবে সার্বভৌম পার্লামেন্ট। সেই পার্লামেন্টেরই ক্ষমতা থাকবে সংবিধান চেঞ্জ করার। শরীফ ওসমান হাদী,
আসলে ফেসিস্ট বিরোধী গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলো নেতাদের কথাবার্তায় হাসিনার কথার প্রতিধ্বনি আমরা শুনি। এটা অদ্ভুত ব্যাপার, এটা আমরা আশা করিনি। এক, 2 নম্বর হলো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই তরুণদের যারা আন্দোলনে ছিলেন আপনারা, তাদের চরিত্র অ্যাসাসিনেশনের জন্য বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মহল নানানভাবে নেমে পড়েছে। আমরা এই টকশোতে বারবার একটা কথা বলি যে মাঝে মধ্যে মনে হয় তরুণরা বিরাট অপরাধ করে ফেলেছে, কোট আনকোট অন্যায় করে ফেলেছে, কেন হাসিনাকে তারা সরালো। এই প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করি। আমাদের প্রশ্নটা ছিল তরুণদের প্রতি একটা কৃতজ্ঞতা থাকা দরকার, আবার তরুণরা যে এখন ভুল করছে সেটারও তীব্র সমালোচনা হওয়া দরকার। কিন্তু আমরা এক পেশে ভাবে চলে যাচ্ছি। এই রূপান্তরটা ঘটলো কেন? তো বাংলাদেশের ব্যাপার হলো পলিটিক্যাল পার্টিগুলোর প্রত্যাশা যে যেসব শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য এত বড় ঝুঁকি নিল, জীবন দিল, তারা এখন বাসায় ফিরবে, পড়াশোনা করবে, আগের মতো আব্বা আম্মার কথা শুনবে, আর পলিটিক্যাল পার্টিসগুলো তাদের মতো করে দেশ চালাবে। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা প্যাটার্ন হলো কিছু কিছু জায়গায় এরা দেখবেন এরা যত ঝগড়াঝাটি থাকুক, যেমন লুটপাটের প্রশ্নে সবাই ঐক্যমত, মানে আমাদেরকে লুটপাট করতে দিতে হবে। ছোট একটা প্রমাণ বলি, এই যে সাদা পাথর ইস্যুটা গেল না, সবাই একমত, দেখবেন ওইখানকার সমস্ত পলিটিক্যাল পার্টি মিলিয়ে একমত যে না, সাদা পাথর লুটপাট করতে দিতে হবে। তো এর মানে এই সব জায়গায় তাদের ভালো ঐক্যমত্য আছে। আপনি যদি রাষ্ট্র সংস্কারের কথা বলেন, খেয়াল করেন, ধরেন বিএনপি, জামাত ইসলামী এমন কোন মুভ নাই গত 15 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সামর্থ্যের মধ্যে করে নাই, সব করেছে, রাইট? কিন্তু ওই আন্দোলনগুলো ওই রাজনৈতিক দলের বাইরে গণমানুষের মধ্যে, যেটাকে গণ অভ্যুত্থান হয়ে যাওয়া বলে, এই অ্যাপিল তৈরি করতে পারে না, বিকজ মানুষ তার চিন্তায়, মননে, মগজে কানেক্টেড ফিল করে নাই। এবার কেন করলো? মানুষ ফিল করেছে শেষ মুহূর্তে যে একটা রাষ্ট্রের আমূল পরিবর্তন দরকার, এবং ছেলেরা এই কথাগুলো বলেছে কোনো না কোনো ভাবে। এখন রাষ্ট্রের আমূল পরিবর্তন হতে হলে কি হবে? দেখেন, এই যে বর্তমান রাষ্ট্র কাঠামো, এই যে ফ্যাসিবাদ, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতার কেন্দ্রীভূত হওয়া, বাংলাদেশের এইটার সমস্ত ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার একদম মৌলিক উৎস হলো বাংলাদেশের বর্তমান সংবিধান, যেই সংবিধানটা মূলত এখন পর্যন্ত কোট আনকোট কমপ্লিটলি বাকশালী সংবিধান। এই সংবিধানটার এখানে এমন বেশি ব্যক্তিকে প্রধান করে ক্ষমতার প্র্যাকটিস করা হয়েছে, একটা ফেরেশতাকেও যদি আপনি এখানে বসাই দেন, সে অটোমেটিকলি অটোক্র্যাট হয়ে উঠবে। এখানে ক্ষমতার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা হয় না। সংবিধান তাকে অটোক্র্যাট হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে। এবং মজার ব্যাপার হলো, আমাদের এখন উচিত কি ছিল? আমাদের এই শিক্ষার্থীদের সব থেকে বড় যে আমাদের ন্যূনতম রাষ্ট্রটা ভেঙে, মানে এই রাষ্ট্রটাকে, ফ্যাসিবাদের আমলে এমন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যেটাকে একদম ধ্বংস করে ফেলা হয় নাই, মানে ন্যূনতম প্রতিষ্ঠানগুলো আর ফাংশনাল নাই। তখন আমাদের কি লাগবে? রাষ্ট্র নতুন করে মেরামত করে শুরু করতে হবে। তো এটার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের নতুন সংবিধান লাগবে। এখন আমি বিএনপির ব্যাপারেও একটা ব্যাপারে খুব আমি আপসেট হই। বিএনপিও যেটা একটা বাকশালী সংবিধান, মুজিববাদী সংবিধান, সেই সংবিধানেরই কন্টিনিউ করতে চাচ্ছে, ওটার সাথে কিছু সংস্কার করা, এই করা, সেই করা। কিন্তু বিএনপি কেন বুঝতেছে না? আমি আজকে আপনার মাধ্যমে এই কথাটা প্রথম বলি, বিএনপির যেই ভাই বোনেরা বুঝে বা না বুঝে এই সংবিধানটাকেই রেখে এর সাথে কিছু যোগ বিয়োগ করতে চান, তারা তো মূলত শহীদ জিয়ার স্পিরিটের সরাসরি বিরোধী। কারণ এটা আমি আপনাকে একদম টু দি পয়েন্টে বলি, শহীদ জিয়ার স্পিরিটের বিরোধী এই জন্য যে শহীদ জিয়া এই বাকশালী সংবিধানকে চ্যালেঞ্জ করে তিনি গণতন্ত্রের যে আবার নতুন করে একটা যাত্রা শুরু করেছিলেন, সেই শহীদ জিয়ার সমস্ত তার সংশোধনী থেকে শুরু করে তার সমস্ত কাজকে পঞ্চদশ সংশোধনীতে এসে সবকিছুকে শুধু বাতিলই করে নাই, এই সংবিধান বলেছে যে শহীদ জিয়া স্বৈরাচার ছিল, তার সমস্ত উদ্যোগগুলো সংবিধান বহির্ভূত ছিল, এবং তাকে যতভাবে একদম বাজেভাবে পোট্রে করা যায় এই সংবিধান করেছে। আরো যেটা কাজ করেছে সংবিধান সংশোধন করে, এই সংবিধানের অনেকগুলো বেসিক স্ট্রাকচার করেছে যেখানে আপনি কোনোদিন হাত দিতে পারবেন না, আপনি কোনো ধরনের সংস্কার করতে পারবেন না। তাহলে এখন কি করেছে এই যে বর্তমান সরকার এসে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল সেইটাকে তারা ফিরিয়ে এনেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরেও এই সংবিধান বর্তমান যে বলেছে যে জিয়াউর, যেমন আমি আপনাকে বলি, বিসিএস পর্যন্ত প্রশ্ন এসেছে যে ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন কোনটা?
বলেছে জিয়াউর রহমানের যে সংশোধনীটা। তাহলে জিয়াউর রহমান যেই সংশোধনী করে বাকশাল থেকে গণতন্ত্র আনলেন, সেই সংশোধনী থেকে শুরু করে জিয়াউর রহমানের সমস্ত মেজার্স, তার সমস্ত ইনিশিয়েটিভস, এইটা হলো স্বৈরাচারী এবং জিয়াউর রহমান হলেন অবৈধ ক্ষমতা গ্রহণকারী। এইটা যদি হয় তাহলে সেই সংবিধানের বয়ানকে আপনি এখনো জারি রাখবেন? আমাদের একটা সুযোগ এসেছে কি যে এখন আমরা সেই ন্যারেটিভ ভেঙে আবার বলছে যে কেন আমরা ওটুকুন সংশোধন করব। খেয়াল করেন, আপনি ঠিক যেই অর্ডিন্যান্স দিয়ে এখন এইটা সংশোধন করবেন, আবার 5 বছর পর সেই অর্ডিন্যান্স দিয়ে সেই সংশোধনকে বাতিল করা যাবে না, কে বললো? করা যাবে তো। তাহলে এখন আমাদের দরকার কি? এই সংবিধানকে এত কাটাছিটে করে এত বাজে করা হয়েছে, এখানে হাত দেওয়া যাবে না, এটা বেসিক স্ট্রাকচার টাচ করা যাবে না। আসলে এটা এখন কোনোভাবে মানে এটা লিভিং নাই, এটা অলরেডি মরে গেছে। খালেদা জিয়া বলেছিলেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে হ্যাঁ, দেব। এখন আপনার কি করতে হবে? নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য নতুন সংবিধান লাগবে। এখন এইখানে এই কথাটা বললেই আমাদের এই অনেক ভাইয়েরা মাইন্ড করে বসেন যে তাহলে যদি গণপরিষদ নির্বাচনের কথা বললে জাতীয় নির্বাচনের কথা বলতে রিয়েক্ট করি কেন? এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা আমি আপনাকে বলি। এই নির্বাচন তো ভিন্ন করে করার দরকার নাই। আপনি সামনে যে নির্বাচনটা করবেন, আপনি ম্যান্ডেটটাকে ঘোষণা করেন। এই সরকারের প্রধান কাজ হবে কি? পৃথিবীতে বহু দেশের উদাহরণ আছে, তারা প্যারালালি 2টা কাজ করেছে। আপনি মূলত এখন করবেন গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের প্রথম কাজ হবে কি? বিএনপি ক্ষমতা আসুক, যেই আসুক, সবাই মিলে, এই যে ভাই যেটা বললো না যে একমাত্র সার্বভৌম হলো সংসদ, তাহলে এই সার্বভৌম সংসদ কি করবে? নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান উপহার দিবে। এটা কারো একদম মানে সবাইকে নিয়ে দিবে। এরপর তাহলে বলবেন যে তাহলে রাষ্ট্র চালাবে কারা? দেখেন, আমাদের যে নির্বাচন হয় এখানে সংসদ গঠন না কিসের জন্য? গভর্নমেন্ট ফাংশন করার জন্য। পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে গণপরিষদে যারা নির্বাচিত হয় তারা মূলত গণপরিষদে সংবিধান তৈরি করেন, প্যারালালি তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। তো আপনি সেটাই করেন, কিন্তু আপনি ম্যান্ডেটটা ক্লিয়ার করেন যে আগামী যে নির্বাচনটা হচ্ছে সেইখানে যারা নির্বাচিত হবে তাদের কাজটা কি? তাদের কাজ হবে নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান তৈরি করা, এবং সেই সংবিধান তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা প্যারালালি সংসদের ভূমিকা পালন করবেন। আপনি যদি 2 বছর পার হয়ে যায়, 2.5 বছরে হয়ে যায়, সুন্দর একটা সংবিধান হয়, এরপরে একটা মধ্যবর্তী নির্বাচন হয়ে আপনি আবারও আসেন, তাহলে আপনারা যে রাজনৈতিক দলগুলো তারা কি বারবার জনগণের কাছে যেতে ভয় পান? আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি প্রতি 1 বছরের নির্বাচনে যেতে সমস্যা কি? যেই ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে মানুষের গুম খুন হত্যা করা যায়, সেইটার নতুন সংবিধানের জন্য যদি বাংলাদেশের হাজারো কোটি টাকা ঋণ কইরাও নতুন সংবিধান করা যায়, নতুন নির্বাচন করা যায়, যেটা দিয়ে আগামী 100 বছর বাংলাদেশ বেঁচে যাবে, মানে কি? লুটপাট তন্ত্রে বজায় রাখার জন্য যেটুকুন নির্বাচন দরকার অতটুকুন করব, এত সোজা মনে করেন না। বাংলাদেশের তাহলে গণভোট, মানে গণভোটেও রাজি হইতেছেন না, নতুন সংসদ করবে সেটাতেও রাজি হইতেছেন না। আপনার জনগণের কাছে মানে এত আপনার জনগণের পয়সার দরদ, অথচ প্রতি পয়সা লুট হয়ে যাইতেছে, সেই নিয়ে আপনাদের দরদ নাই কেন? জনগণ বলতেছে আপনি মধ্যবর্তী নির্বাচন ভোট দেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মোহাম্মদ মমিনুল আমিন, মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM, রয়েছেন শরীফ উসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। মমিনুল আমিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তার বাসায় একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে সাংবাদিকদের সাথে উনি কথা বলেছেন, এবং উনি যে কথাটা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। এবং উনি আরেকটা কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে যারা বয়কট করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। আমার একদম নির্দিষ্ট প্রশ্ন, কোনো কারণে যদি, এনারা যদি রয়েছে, যদি এই দাবি পূরণ না হওয়ার কারণে জামাত এবং এনসিপি নির্বাচন অংশ নিতে না চায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি ছিল আপনি যদি প্রথমেই বলেন?
আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট 3টা বড় দাগে আপনি ম্যান্ডেট বলতে চান, বিচার, সংস্কার এবং নির্বাচন। এই 3টা একসাথে, এবং এটা মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই। এমন না যে আমি একটা দৃশ্যমান বিচার দেখে তারপর নির্বাচনে যাবো, তাহলে এই বিচারটা কবে হবে? আপনি বলছেন 6 মাসের ভিতরে বিচার হবে, তাহলে তো বিচার প্রক্রিয়াকে আপনি হাসিনার মতো ক্যাঙ্গারু ট্রায়াল করছেন, ক্যামেরা ট্রায়াল দিচ্ছেন আর কি, হ্যাঁ, ক্যাঙ্গারু কোর্টের মতো আপনি যাচ্ছেন যে 6 মাসের ভিতরেই বিচার হতে হবে। না, বিচার প্রক্রিয়া কতদিন লাগবে আমরা জানি না। বিচারকে আপনি টাইম ফ্রেম দিয়ে নির্বাচনকে আপনি আটকাতে পারেন না। সংস্কার চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্যমত কমিশনে সব দলগুলোই ছিল, যে দলগুলো আপনি নাম বললেন তারা এগ্রিডও হয়েছে কিছু বিষয়ে, কিভাবে সংবিধানের 70 অনুচ্ছেদ কিভাবে সংশোধন হবে, বিরোধী দলগুলোকে স্থায়ী কমিটি কতগুলো সদস্য দেওয়া হবে, নারী সিট কতগুলো হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী বড় একটি রাজনৈতিক দল, তারা পিআর এর দাবিতে এখন বলছে যে তারা নির্বাচনে যাবে না বা হুমকি এরকম দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা মাঠের বক্তব্য। আমার বিশ্বাস তারা নির্বাচন বর্জন করবেন না। কারণ কি, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এবং এই নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে জামাত ইসলাম কখনোই নির্বাচন বর্জনের পথে যাবে না। আর শিক্ষার্থীদের যে দলটা হচ্ছে নতুন এনসিপি, তারা এখনো নিবন্ধন পায় নাই। আমরা আশা করি তারা নিবন্ধন পেয়ে যাবে। তারা যদি নিবন্ধন না পায় শর্ত পূরণ করার কারণে, তারা হয়তো কিছু দূর বলতে পারে, কিন্তু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, কারণ তাদের অস্তিত্ব জানান দেওয়ার একটা প্রশ্ন রয়েছে। তো নির্বাচন বর্জনের পথে এই ইস্যুতে যে সংস্কার, কারণ এটা কোনো ভ্যালিড ইস্যু না, সনদে কিন্তু তারা সবাই স্বাক্ষর করবে। জুলাই সনদটা এখন আমরা চূড়ান্ত খসড়া পাই নাই, ঐক্যমত কমিশনের টার্ম বেড়েছে, মানে সময় বেড়েছে, এখন আমরা খসড়া পাইনি। আমরা আশা করছি খসড়া পাওয়ার পর জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্য যেই রাজনৈতিক দলগুলো আমরা অংশগ্রহণ করেছিলাম সকলেই আমরা স্বাক্ষর করব। স্বাক্ষরের পরেই সবাই নির্বাচনের মাঠে চলে যাবে এবং উৎসব মুখর পরিবেশেই নির্বাচন হবে বলে এখন পর্যন্ত আমাদের বিশ্বাস। শরীফ ওসমান হাদী, আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গিয়েছিলেন, এবং সেখানে বুধবার সিঙ্গাপুর ভিত্তিক যে চ্যানেল নিউজ এশিয়া, সিএনএন যেটা বলা হয়, টেলিভিশনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং উনি কিন্তু স্পষ্ট কথা একটা বলেছেন, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবার পুরনো সমস্যাগুলোর দিকে ফিরে যাবে। উনি এটার উপর জোর দিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনটা গুরুত্বপূর্ণ, নির্বাচন প্রথম তারপর সংস্কার, নাকি প্রথমে সংস্কার তারপর নির্বাচন? আপনি কোন ধরনের নির্বাচন করতে চাচ্ছেন? উত্তরে প্রফেসর ইউনূস বলেছেন যে একবার ভাবুন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে, তখন আপনি আবার সেই পুরনো সমস্যার দিকে ফিরে যাবেন। কেন জানো, আমরা এই 3টে জিনিসকে অনেকে মুখোমুখি দাঁড় করাই। এই সরকারের তো কোনো মানে মুখোমুখি দাঁড় করানোর তো দরকার নাই। এটার কাজই হলো এই সরকারের 3টা, বিচার, সংস্কার, নির্বাচন। এখন ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা হয়েছে আপনার যদি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ থাকে যে ভাই আমি মোটামুটি বিচার কাঠামো তো আর ওরকম একদম ইঞ্চিতে ইঞ্চিতে মেপে দেওয়া যায় না, বাট আমরা এটুক তো যারা আইন আদালত বা আদালত ওদিকের লোক, তারা তো এইটুকুন বোঝে যে একদম স্বাভাবিক ট্রায়ালে চললেও একটা এইরকম বিচার কতদিন হিয়ারিং হয়ে মোটামুটি এটা তো অনুমান করা যায়, রাইট? তা তো যায়, মানে এটুকুন তো আর এটা না যে আপনি ওখানে ইম্পোজ করতেছেন কিছু, যে আপনি এরকম একটা ফ্রেমওয়ার্ক যে এত দিনের মধ্যে আমরা আশা করতেছি এই এই বিচারগুলোর একটা শুরু হয়ে যাবে। বিচার কি হচ্ছে সেটা না, বাট এটা ডিসিশনে যাবে। নাম্বার 2, আমরা প্রথম বলেছি সংস্কার, তারপর বলেছি মৌলিক সংস্কার। এখন মৌলিক সংস্কারও বলি না, আমরা আরো স্পেসিফিকলি বলি যে অন্তত 4-5টা সংস্কার, একদম আমরা নাম ধরে ধরেই বলেছি যে এই সংস্কারগুলো আপনি করে নির্বাচনের দিকে যান। এখন আপনি যদি এরকম একটা রোডম্যাপ দিতেন যে ভাই আমি এই 5টা সংস্কার এক্স্যাক্টলি, আমি স্বাধীন পুলিশ কমিশন করতে চাই, আমি জনপ্রশাসনে এই পরিবর্তনটা করতে চাই, আমি নির্বাচন ব্যবস্থায় এই পরিবর্তনটা করতে চাই, আপনি এক্স্যাক্টলি যদি এরকম কয়েকটা করে আমি নির্বাচনী এই পুরো ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই, আপনি একটা গাইডলাইন দিতেন যে এইটা করতে চাই আগামী 3 মাসের মধ্যে, এটা করতে চাই আগামী 2 মাসের মধ্যে, এটা করতে চাই 4 মাসের মধ্যে, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে একটা হোপ থাকতো, একটা গাইডলাইন থাকতো যে এরা এই জন্য আরো 6 মাস সময় চেয়েছে, ঠিক আছে আমরা ওয়েট করি। এখন পলিটিক্যাল পার্টি যে কথা বলে সেটাও তো ভ্যালিড, যেমন ধরেন সংস্কার, এটা তো আসলে 6 মাস 1 বছর 2 বছরে দুনিয়া সব সংস্কার হয়ে যাবে না, বাট আমরা কি বলি এমন কিছু সংস্কার করে যাওয়া যাতে নির্বাচিত সরকার যেই আসুক সেই সংস্কারকে ব্যাহত করতে না পারে, সেই জার্নিটা দুর্দান্ত ভাবে শুরু করে যাওয়া আপনি থামাতে পারবেন না। আপনি এমন কিছু বিচারিক প্রক্রিয়া শেষ করে রেখে যাওয়া যাতে ওই বিচারকে কন্টিনিউ করতে প্রত্যেকটা সরকার বাধ্য হয়, ওটাকে আর যেন হস্তক্ষেপ করতে না পারে। নির্বাচন এখন দেখেন নির্বাচন নিজেই একটা সংস্কার।
যে এখনো কিন্তু আমরা জানি না কে ক্ষমতায় আসবে হুম। নির্বাচন হলে, ভালো একটা নির্বাচন হলে। আমরা যদি ধরেও নেই যে বিএনপি বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে বড় রাজনৈতিক দল, সেই ক্ষমতায় আসবে, ধরেন এই নির্বাচনে বর্তমান যে আইন শৃঙ্খলার দেশের অবস্থা, রাতের যারা দিনের ভোট রাতে করেছে সেই আমলারা এখনো অলমোস্ট আমলাতন্ত্রে রয়ে গেছে। 1000-এর উপরে অধিক পুলিশের বিরুদ্ধে সরাসরি মামলা আছে, মাত্র 100 জনের কম জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক পুলিশের বিরুদ্ধে যেই হত্যার মামলা ছিল, সে জামিন নিয়ে তার 3 দিনের মধ্যে ইন্ডিয়া চলে গেছে, পত্রিকা এসেছে, দেখেছেন। এইরকম ঘটতেছে। আমরা ঠিক এই আইন শৃঙ্খলা বাহিনী, এই কাঠামোর মধ্যেই আমরা কি আসলে সেরকম একটা নির্বাচন দিতে পারবো? প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন, রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মমিনুল আমিন, আসলে রাজনৈতিক দলগুলোর কথাবার্তাতেও মানুষের শঙ্কা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। শুধু রাজনৈতিক দলগুলোর যে দাবি বিভিন্ন এগুলোকে নিয়েও নয়, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু কিছু নেতা যেভাবে কথাবার্তা বলছেন, আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও আতঙ্ক তৈরি হয়েছে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। যখন কেউ বলে অমুক প্রতীকে ভোট দিয়ে সুস্থ মতো বাড়িতে ফিরতে পারবে, এমন আশা করা ঠিক নয়। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দুর্ভাগ্যক্রমে হলো সত্য যে ফ্যাসিস্ট বিরোধী সমস্ত আন্দোলন রাজনৈতিক দলগুলো, এমনকি নতুনরাও, সবার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। সবারই, এটা অদ্ভুত ব্যাপার, বুঝলাম না আমরা, সবার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। এটা একটা দিক। চাঁদাবাজের যে অভিযোগ এসছে, সবাই সবার বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু আমি আপনি সবাই জানি কে কে চাঁদাবাজ। এতে অনেকে বলে আমরা জানি না বিষয়টা, তা না, সবাই সবার আমরা চিনি চাঁদাবাজের। একটা লোকের দৃশ্যমান যখন ইনকাম থাকবে না, সে পাজুরিনে হঠাৎ করে দেখা গেল নতুন পাজুরিনে ঘুরতেছে, বোঝা যায় সে চাঁদাবাজ। আর কোনো প্রমাণ দরকার নেই। এই যে নানান উপসর্গ তৈরি করেছে রাজনৈতিক দলগুলি করেছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলো যখন এইভাবে কথাবার্তা বলে, আচরণ করে, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করব কিভাবে? যারা মনে করে যে আমার সাথে ক্ষমতা রয়েছে, ক্ষমতার কানেকশনের সাথে আমার রয়েছে, তারা চাঁদাবাজি বা এরকম মব ক্রাইসিস তৈরি করে। যেমন আপনি অনেকখানে অনেক মব জাস্টিস হচ্ছে, মব ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছি। না, এই চাঁদাবাজরা দলের পদে না থাকলে কিন্তু চাঁদাবাজি করতে পারে না, এটা নিশ্চয়ই জানেন। দেখেন, চাঁদাবাজির বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন, আমরা গত 16 বছর যে চাঁদাবাজি বা আপনার উশৃঙ্খলতা, দলীয় শৃঙ্খলা অমান্য করার বিরুদ্ধে কিন্তু অলরেডি বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি ব্যবস্থা নিচ্ছে, এবং তারা তাদের দলের নাম পদ পদবি ব্যবহার করে যারাই চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভালো দিক। কিন্তু একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, সেই রাজনৈতিক দলগুলো কোনো দায়িত্ব নেই। অবশ্যই দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে বলেই আমরা চাচ্ছি কি, যেহেতু সরকার তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারছে না, অথবা তাদের সদিচ্ছা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদেরকে আশানুরূপ সহযোগিতা করছে না, বা তাদের বিরুদ্ধে একটু ঢিলেমি ভাব কাজ করছে, সেহেতু এখন তারা শক্তিশালী সরকার দরকার। আর শক্তিশালী সরকার তারাই হয় যাদের রাজনৈতিক ম্যান্ডেটটা থাকে। মানুষের মধ্যে এই সংখ্যা রয়েছে, ক্ষমতা আসার আগেই চাঁদাবাজির এই মহা উৎসব, ক্ষমতা আসলে কি করবে বলুন তো একটু? মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ যখন আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে শক্তিশালী রাজনৈতিক সরকার গঠন করবেন, সেই সরকার কমিটমেন্ট দিয়ে আসবে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে থাকবে, এবং এই নিয়ন্ত্রণ থাকলেই চাঁদাবাজি সহ যত ধরনের মানে আপনার অস্থিতিশীলতা রয়েছে বা আপনার মব ক্রাইসিস রয়েছে, যে ধরনের ক্ষমতা অপব্যবহারের সুযোগ রয়েছে, সেটা বন্ধ হবে। যদি বন্ধ না হয়, চাঁদাবাজরা যদি এমপি হয়ে যায় তখন কি হবে? চাঁদাবাজ এমপি হওয়ার সুযোগ নাই তো। কারণ দল, আপনি যখন চাঁদাবাজ যদি এমপি দল কোনো মনোনয়ন দেয়, কোন দল যদি চাঁদাবাজদের দুর্নীতির সাথে জড়িত, যারা মনোনয়ন দিবেন তারা অনেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত না, এটা জনগণ বিচার করবে।
যারা যদি মনোনয়ন দেয়, আপনি যদি দেখেন কোন একটা দল 300 যারা মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া থাকবে তারাই যদি চাঁদাবাজি জড়িত থাকে। ফ্যান্টাস্টিক প্রশ্ন করেছেন। জনগণের হাতে তো ক্ষমতা আছে। হাসিনার আমলে তো ছিল না যে হাসিনা তো আপনি রাবার মানে তার মতো করে পার্লামেন্ট তৈরি করতো। আমরা যদি জনগণকে সুযোগ দিই, ভাই তুমি চাঁদাবাজকে অন্য রাজনৈতিক দল বলবে এই 300 জন এই দলের চাঁদাবাজ, এদেরকে ভোট দিও না, গো টু দ্য পিপল, জনগণ তখন চুজ করবে। চাঁদাবাজরা এমপি হতে পারবে না, ভোট তো জনগণ দিবে। আমি মনোনয়ন দিলেই তো আমি নির্বাচিত হচ্ছে না, দল আমাকে মনোনয়ন দিলেই। আমাকে যদি জনগণ চাঁদাবাজ মনে করে কেন ভোট দিবে? অন্য দল আমার কথা বলবে সবাইকে। সুযোগ তো সবার জন্য সমান। আমরা নির্বাচনে পথে হাঁটার কথা বলতে যে নানা রকম ইয়া করছি, কারণ কি অনেকে মানে নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি করে, এটার একটা কারণ আছে। কারণ নির্বাচন নিয়ে অনেক বেশি কথা বললে ভাইরাল হওয়া যায়, রাজনৈতিক মনে কিন্তু সুবিধা পাওয়া যায়, জনগণের দৃষ্টি বেশি আকর্ষণ করা যায়, জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়। রাজনৈতিক দল হিসেবে এটা তারা বলতেই পারে, আমরা সেখানে তাদেরকে স্বাগত জানাই। তবে আমরা আশা করব, যেহেতু আওয়ামী ফ্যাসিবাদী আমরা সবাই আন্দোলনে একসাথে ছিলাম, নির্বাচন নিয়ে আমরা কেউ শেষ পর্যন্ত সংখ্যা তৈরি করব না। শরীফ ওসমান হাদী মুমিনুল আমিন লাস্ট মুহূর্তে সেটা চমৎকার কথা বলেছেন। সেটি হলো যে এই চাঁদাবাজটা যদি নমিনেশন পায়ও মানুষ সেটা বিচার করবে, কারণ তারা তাদেরকে চেনে যে চাঁদাবাজ ভোট দিবে না। আসলে এই বিবেচনা বোধটা নিঃসন্দেহে চমৎকার, এবং মুমিনুল আমিন যেটা বলেছেন আমার মনে হয় সাধারণ মানুষ সেইভাবে সিদ্ধান্ত নেবে। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই তরুণদের দৃষ্টিভঙ্গি বা তাদের চিন্তার জগৎটা পুরনো রাজনৈতিক দলের নেতারা ধরতে কি আদৌ পারছে? এইটা একটা সংকট, সব রাজনৈতিক দলগুলোর জন্যই সংকট। যে নতুন যারা, বিশেষ করে এবার যারা নতুন ভোটার হবে, যদি সেটা 16 বছরে নিয়ে আসা হয় তাহলে আরো অনেক ভোটার যুক্ত হবে, 18 থেকে 16 করা হয়, অথবা যারা ইতিমধ্যে 18 পরে আছে, এদের চিন্তা কাঠামো ধরতে পারা রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন হয়ে যাচ্ছে। এইটা একটা সংকট। এই জন্য আমরাও বারবার বলি যে প্লিজ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আপনারা তরুণদেরকে এম্পাওয়ার করেন। তরুণরা যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড ধরা যেরকম সহজ হয়, দেখেন আমার ঠিক যে আমার বড় ভাই যে 4 বছরের বড়, সে আমাকে যতটা রিড করতে পারবে, আমার বাবা কিন্তু আমাকে অতখানি রিড করতে পারবে না, বিকজ অফ জেনারেশন গ্যাপ। এটা দরকার। এখন এইটা না হওয়ার ফলে কি হচ্ছে, এই যে বর্তমান যারা পলিটিক্যালি কনসাস হয়ে উঠছে আমাদের তরুণদের মধ্যে, তাদের ওয়ার্ডিং, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের চিন্তা কাঠামো একরকম, আর এইটার যারা রিয়েক্ট করছেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, তারা তো স্বাভাবিকভাবেই তাদের সাথে একটা জেনারেশন গ্যাপ আছে। তারা তাদের ওয়ার্ডের এসেন্স ধরতে পারছেন না, তাদের অ্যাটিটিউড ধরতে পারছেন না, ফলে তারাও আবার যে রিয়েকশনটা দিচ্ছেন এইটা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতেছে। এখন দেখা গেছে বিএনপি, জামাত ইসলামী, অপর বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ওই পরিমাণ তরুণদেরকে এম্পাওয়ার করা হতো তাহলে এত ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতো না, কারণ তারা তো ওই তরুণদের টোন বোঝেন। এটা একটা ব্যাপার। নাম্বার 2 হলো আপনার সাথে যেটা ভাই যেটা বলছেন, আমরা বারবার চাঁদাবাজির প্রশ্ন তুলতেছি, তো একটা ব্যাপার, এটা বাংলাদেশের একটা বড় লড়াই। এই লড়াইটার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাইকে সাথে নিয়ে একসাথে করতে হবে। আপনি আমি যত কমিটমেন্ট দেই, ধরেন খুবই প্র্যাকটিক্যাল কথা, আমি কোনো দলের নাম বলছি না, যে কোনো একটা দল, ভাই দল চালাইতে তো টাকা লাগে, রাইট? আপনি একটা দল চালাইতে তো টাকা লাগবে আপনার। তো এই যে টাকাটা, আপনার চ্যানেল কি? তো আমরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যেটা এখন পর্যন্ত করতে পারি না সবাই মিলে, আমাদের যেটা ভাবতে হবে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এই যে আর্থিক পাইপলাইন, ফাইন্যান্সিয়াল পাইপলাইনটা, এটার একটা ভিন্ন তৈরি করা। বিদেশে অনেক মডেল আছে, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলোর, তাদের ডোনেশন আছে, ফান্ডিং আছে, বিভিন্ন আছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, বহির্বিশ্বে যে দেশগুলো একটু আমরা উদাহরণ দেই, তাদের পলিটিক্যাল পার্টিগুলো ওপেন করে তাদের ফান্ডিং কোত্থেকে আসে, তাদের সোর্স কোত্থেকে আসে। এখন বাংলাদেশে তো এই বর্তমান বাস্তবতাতে এটা কঠিনও, কিন্তু ব্যাপার হলো দেখেন, আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ওই পাইপলাইন তৈরি করতে না পারি, তাহলে দল চালাইতে, একটা প্রোগ্রাম করতে লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায়। এখানে একটা লাস্ট একটা প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে আমরা পুরনো রাজনৈতিক দলগুলোর কথাবার্তা, চাল চলন, দৃষ্টিভঙ্গি দেখে আমাদের মনে হয়েছে যে 5ই আগস্ট একটা রেজিম চেঞ্জ, এই যে সংকটটা তৈরি হয়েছে কিন্তু এই জায়গা থেকে শুরু হলো, যে রেজিম চেঞ্জ হয়েছে, একটা ইলেকশন হবো, আবার আমরা ক্ষমতা চলে আসবো, যা অবকাঠামোগত যা রয়েছে তাই থেকে যাবে, এরকম একটা
সুজা সাপটাটা দৃষ্টি এখন দেখেন এটা হয়েছে কি, এই জায়গাটা কিন্তু আরেকটা গ্যাপ তৈরি হয়। হ্যাঁ দেখেন যেই রাজনৈতিক দলগুলোর নেতাদের বাচ্চা শহীদ হয়ে গেছে সে কিন্তু 24কে কোনো কিছুর সাথে ওভাবে তুলনা করতে পারে না। তো এইটা হলো কি, তারা এখন এটাকে জাস্ট ধরে নিয়েছে, একটা রেজিম চেঞ্জ দরকার ছিল, হয়ে গেছে, এখন আমরা কারো জিব্বা কাটবো, কারো ভাই রিটোরিকও যদি হয়, আপনি কি এরকম রিটোরিক বলতে পারেন? আমি জানি না, আমি বরং আপনার মাধ্যমে বিএনপি অনেকগুলো স্মার্ট মুভ নিয়েছে। আরো একটা অনুরোধ জানিয়ে রাখি যে হাবিবুর রহমান হাবিব সাহেব, উনি ওনার পোস্টটা কি দেখেন, উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, মানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি এরকম পাবলিকলি বলে বেড়াচ্ছেন যে ভোট দিয়া মানে বিএনপি ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে গেলে সে সুস্থ ফিরতে পারবে না, আবার বলছে জিব্বা কেটে ফেলবে। এগুলো ভয়াবহ মানে তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে। আমি বরং আপনার মাধ্যমে বিএনপির হাইকমান্ডকে একটা অনুরোধ করতে চাই, প্লিজ আপনারা অন্তত অফিসিয়ালি ওনাকে শোকজ করেন যে এই কথা উনি কিভাবে বললো, বা এটা দেখেন বিএনপির হাইকমান্ড প্রচন্ড চেষ্টা করছে একটা ভালো ইমেজ তৈরি করবার, কিন্তু তৃণমূলে এইটা বাস্তবায়ন হচ্ছে না বলে মানুষের ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মিক দেখলে ডরায়, মানুষের এখন হয়ে গেছে সেই বিপদ। কিন্তু আমরা আবারও বলি, দিন শেষে আমাদের সমস্ত আস্থা রাখতে হবে রাজনীতিবিদদের উপরেই, এত সংকটের পরেও। কারণ আমি খুবই আশাবাদী মানুষ, এই জন্য এই জুলাইয়ের 15 দিন আগেও বহু মানুষ বলেছে পৃথিবীতে আমাদের সাথে যারা, হাসিনা মইরা না গেলে আর কোনো পরিবর্তন আসবে না। ইভেন অনেকে সমালোচনা করেছে এসব করে লাভ নাই, এসেছে তো কেউ না কেউ লিখে থাকতে হবে। যেই আমেরিকাকে আজকে আমরা অনেক জায়গায় আদর্শ হিসেবে নেই, ন্যূনতম সিভিক রেটের জায়গায়, সেই আমেরিকা কিন্তু দীর্ঘ গৃহযুদ্ধের পরে, দীর্ঘ রক্তপাতের পরে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে, ইউরোপ একই জায়গায় দাঁড়িয়েছে। তা আমাদের দেশে তো এখন পর্যন্ত সেরকম কোনো গৃহযুদ্ধই হয় নাই। আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের দেশকে সেই জায়গাটায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মমিনুল আমিন, যে কথাটা আলোচনা করছিলাম যে রেজিম চেঞ্জ এক ধরনের চিন্তা, আর জন আকাঙ্ক্ষা যে নতুনভাবে তৈরি হয়েছে সেই চিন্তাটা, এর মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংস্কার হয়নি। এটা সবচেয়ে একটা মৌলিক বিষয় ছিল, কারণ শেষ পর্যন্ত দেশটা তারাই চালাবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবেন না, এটা হলো বাস্তবতা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা হাদি একবার বলছিলেন, সেটা হলো নির্বাচন হওয়া দরকার। নির্বাচনকে ডিলে করার পক্ষে আমি পার্সোনালি রাজি নন, কারণ নির্বাচন ডিলে হলে নানান ধরনের নেতিবাচক উপসর্গ তৈরি হয়। কিন্তু সংকটটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কোনো সংস্কার নেই, সেই পুরনো ধ্যান ধারণা, একই ধরনের কথাবার্তা, একই ধরনের আচরণ, এইটাকে সংশোধনের উপায় কি? সংস্কারের যে প্রশ্নটা, আমরা কিন্তু 2.5 বছর আগে বিএনপি, এনডিএম এবং আরো অনেকগুলো দল মিলে 31 দফা প্রণয়ন যে করা হয়েছিল, সেটা কিন্তু প্রথম সংস্কার ছিল। কেউ তো এখন যখন সংস্কার কমিশনে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে আলোচনা, আমরা কিন্তু অলমোস্ট আলোচনাতে এগিয়ে হয়ে গেছি, জনপ্রশাসন নিয়ে করেছি। এই প্রসঙ্গটাই বলছি, তো সংস্কার কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে শুরু হয়েছিল। যারা মানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের ভিতরে একটা সংস্কারের এই আলোচনা, বিএনপির সাথে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু এটা অলরেডি করেছি। এখন দেখেন বিএনপি অলরেডি বহিষ্কার করছে, তাদের অনেক ইতিবাচক তারা মুভ নিচ্ছে। এনডিএম এর পক্ষ থেকে যদি আমরা বলি, রাষ্ট্র সংস্কারের বিশাল রূপরেখা কিন্তু আমরা 5 আগস্টের পরে দিয়েছি। দলগুলো কি সংস্কার হচ্ছে? একই নেতা সবসময় থাকে, চেঞ্জ করে না? না না, আপনি দেখেন একই নেতা সবসময় যে থাকে, আপনি বলছেন একটা বড় আওয়ামী লীগ বিরোধী সময়, একটা বড় সময় ধরে বিভিন্ন নেতারা নেতৃত্ব দিয়েছেন। আপনি এখন বলছেন যে আমার 10 বছর আমি নেতৃত্ব দিয়েছি, আমাকে চলে যেতে হবে। এটা পলিটিক্স, এটা হয় না, এটা জব না। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের একটা কমিটমেন্টের সম্পর্ক থাকে। না, রাজনৈতিক দলগুলো জব না, পলিটিক্স। আমরা অনেক রাজনৈতিক দলগুলো দেখি কিছুই করে না, কিন্তু হেভি পয়সাকড়ির মালিক। জব না হলে কি হলো? এটা আপনি ব্যক্তিগতভাবে তার আয়কর নথি দেখতে পারেন, কথা বলতে পারেন। পলিটিক্স কোনো জব না। আমি ব্যক্তি উদাহরণ দিয়ে বলবো না, রাইট, আমরাও চাই না যে পলিটিক্যাল জব হোক, পলিটিক্স কোনো জব করে ফেলেছে। আপনি 10 বছর সার্ভ করার পর আপনি একমত, জব হবে কেন? জি, জব না। রাজনৈতিক একটা মহৎ, আপনি একটা মহৎ সেবা, একটা কাজ, এটা কোনো জব না। সো আপনি 10 বছর, কিন্তু জব তখন হয়ে যায়, কিছুই করে না, দৃশ্যমান কোনো ইনকাম সোর্স নাই, তার আর কোনো পেশা নাই। জনগণ যদি আপনাকে চায় যে আপনি তার প্রতিনিধিত্ব করেন, আপনি তার নেতা হয়ে নেতৃত্ব দেন, তাহলে জনগণ যতদিন চাইবে ততদিনই আপনি নেতৃত্বের আসনে থাকবেন। এবং এইটা মেজারমেন্টের উপায় হলো ভোট, এইটা মেজারমেন্টের উপর দলীয় কাউন্সিল। এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে, তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা আসলে অমূলক, যে একই নেতা বারবার রয়েছে, দীর্ঘদিন রয়েছে, এই প্রশ্নটা আসলে সঠিক নাই। মমিনুল আমিন লাস্ট মুহূর্তে যে কথাটা বলেছেন, সেটা হলো ভোট। আসলে ভোটের অধিকারটা যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধানই হয়। এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে ভোটের রাজনীতির আবার ফিরে আসুক। তাহলে এই চাঁদাবাজের আমরা যে সমালোচনা করলাম এবং নানান ধরনের কথাবার্তা বললাম, অনেক সমস্যার সমাধানটা হয়ে যায় যদি ভোটটা দিতে পারে। এবং আপনি বলছিলেন যে মানুষ যদি ভোটটা ঠিক মতো দিতে পারে, মানুষের নিজের রায়টা দিতে পারে,
তাহলে সমাধান হবে। মোমিনুল আমিন বলছিলেন যে ভোট দিলে চাঁদাবাজরা বাদ হয়ে যাবে। আসলে ভোটের অধিকারটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীফ, উসমান হাদি এবং মোমিনুল আমিন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।